গুড ইভিনিং সকলকে, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটি নতুন ক্লাসে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আই হোপ আমার অডিও ভিডিও ক্লিয়ার রয়েছে, আপনারা আমাকে প্রপার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন আপনারা প্রপার দেখতে পাচ্ছেন। চলুন প্রত্যেকে একটু জানান যে আমার অডিও ভিডিও ক্লিয়ার রয়েছে হ্যাঁ কি না, এবং আমাকে আপনারা প্রপার দেখতে পাচ্ছেন হ্যাঁ কি না, একটু জানান প্রত্যেকে যে অডিও ভিডিও ক্লিয়ার রয়েছে কিনা। শিপ্রা ম্যাডাম হ্যাঁ স্যার, অল ক্লিয়ার। শিউলি ম্যাডাম ক্লিয়ার স্যার, একদম। চলুন তাহলে শুরু করব আজকের ক্লাস। আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করব। সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি বা সংখ্যা তত্ত্ব। যদি আমরা ইংরেজিতে বলি তাহলে সেটা হয়ে যাবে নাম্বার সিস্টেম। স্যার ডিভিজিবিলিটির লাস্ট 5টা ম্যাথ, ডিভিজিবিলিটির লাস্ট 5টা ম্যাথ হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষে তার যে পিডিএফ রয়েছে সেটা আমি গ্রুপে প্রোভাইড করে দিচ্ছি। মানে স্বাভাবিকভাবেই এখানে একটু ওয়েদার সমস্যা আর কি, ইলেকট্রিসিটির যে ব্যাপার স্যাপার সেটা একটু সমস্যা, তার জন্য আজকের ক্লাসটা দেরি হয়ে গেল এবং আগের দিনের ক্লাসটাও একই রকমভাবে তাড়াতাড়ি শেষ করতে হয়েছিল এবং তারপর ক্লাস শেষের পর পিডিএফটাও দেওয়া হয়নি। তো সেগুলো আজকে ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর আপনাদের গ্রুপে প্রোভাইড করে দেওয়া হবে। ক্লিয়ার? চলুন আপাতত আমরা ক্লাসটা শুরু করি, তারপর যা সমস্যা রয়েছে জিজ্ঞাসা রয়েছে এগুলো আমরা এরপরে দেখব। ক্লিয়ার? চলুন, সংখ্যা পদ্ধতি বা ইংরেজিতে যদি এটা বলি তাহলে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। ইম্পর্টেন্ট জায়গা। চলুন আমরা শুরু করি। চলুন, নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম যাকে আমরা বাংলায় কি বলবো? বাংলায় আমরা বলবো হচ্ছে সংখ্যা তত্ত্ব। যাকে আমরা বাংলায় কি বলবো? সংখ্যা তত্ত্ব। চলুন আমরা বেসিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো সবার প্রথমে আমরা আলোচনা করে নিই, তারপরে আমরা এখান থেকে মানে কি ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে সেগুলো আমরা প্র্যাকটিস করব। তো এই নাম্বার সিস্টেমকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। কি করতে পারি? দুটো ভাগে ভাগ করতে পারি। এর আগে যারা প্রাইমারি ক্লাস আমার করেছেন তো সেখানে দেখবেন এই নাম্বার সিস্টেমের উপর বেস করে প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমি বিস্তারিত A to Z সব আমি আলোচনা করেছিলাম। কিন্তু আপনারা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দেবেন তো সেখানে সমস্ত তথ্য আপনাদের জানা দরকার হবে না বা দরকারও নেই, কেননা সেখানে অত ডিটেলসে ওই বেসিক জিনিস থেকে প্রশ্ন আসে না। তো যতটুকু দরকার ততটুকু নিয়ে আমরা চলবো। তো নাম্বার সিস্টেমকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে রিয়েল নাম্বার, একটা হচ্ছে রিয়েল নাম্বার আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বার মানে, রিয়েল মানে আপনারা জানেন রিয়েল মানে হচ্ছে বাস্তব, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, নাম্বার মানে হচ্ছে সংখ্যা। আর ইমাজিনারি মানে আমরা কি বলতে পারি? ইমাজিনারি মানে হচ্ছে অবাস্তব। ইমাজিনারি মানে হচ্ছে অবাস্তব বা আমরা এটাকে বলতে পারি কাল্পনিক। অবাস্তব বা কাল্পনিক সংখ্যা। ক্লিয়ার? বাস্তব সংখ্যা কোনগুলো? বাস্তব সংখ্যা এই 0 থেকে শুরু করে যত পজিটিভ নাম্বার রয়েছে 1 2 3 4 এভাবে শুরু করে একদম ইনফাইনাইট পর্যন্ত যত পজিটিভ নাম্বার রয়েছে এবং এই শূন্যের আগে যত নেগেটিভ নাম্বার রয়েছে, যেমন -1 -2 -3 একদম ইনফাইনাইট পর্যন্ত। তো এই সমস্ত সংখ্যাকে আমরা কি বলবো? সমস্ত সংখ্যাকে আমরা বলবো হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এবং আমাদের আলোচনা এই বাস্তব সংখ্যা নিয়েই হবে। কাল্পনিক যে সংখ্যা বা অবাস্তব যে সংখ্যা এখান থেকে আমাদের প্রশ্ন আসে না। তবে জেনে রাখবেন কিছু অবাস্তব বা কাল্পনিক সংখ্যার উদাহরণ, যেমন রুটের মধ্যে -3, রুটের মধ্যে -7, এগুলো হচ্ছে সব অবাস্তব সংখ্যা। এবং আপনারা জানেন এই অবাস্তব সংখ্যাগুলোকে আমরা এই আয়োটা চিহ্ন দিয়ে ডিনোট করে থাকি। ক্লিয়ার? আয়োটা যে চিহ্ন রয়েছে সেটা দিয়ে আমরা ডিনোট করে থাকি। তো চলুন আমাদের মেন যে আলোচনা সেটা হচ্ছে এই যে রিয়েল যে নাম্বার রয়েছে এই রিয়েল নাম্বারগুলোকে নিয়ে আলোচনা শুরু করি। ক্লিয়ার? এই রিয়েল নাম্বারের মধ্যে
প্রথম যেটা আপনাদের পড়তে হবে সেটা হচ্ছে রেশিওনাল নাম্বার। ক্লিয়ার? এর মধ্যে দেখবেন এর আগে আমি পড়িয়েছিলাম যে এটাকেও আবার দুটো ভাগে ভাগ করা হয়। এর আগে আমি যখন বলেছিলাম এটাকেও দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইন্টেজার্স, আর একটা হচ্ছে ডেসিমেলস। এই ডেসিমেলেরও আমি ভাগ বলেছিলাম, একটা কি ছিল, একটা ছিল হচ্ছে টার্মিনেটিং আর একটা ছিল হচ্ছে নন টার্মিনেটিং। এই তার মধ্যে আবার ভাগ ছিল, একটা হচ্ছে রিপিটিং, নন রিপিটিং, এই সমস্ত ভাগগুলো ছিল। কিন্তু এই গ্রুপ ডি গ্রুপ সিতে ওই অতই ভাগে যেতে লাগবে না। ক্লিয়ার? তো যে জায়গা থেকে আমাদের প্রশ্ন আসবে চলুন সেগুলোকে আমরা দেখি। তো প্রথম হচ্ছে রেশিওনাল নাম্বার, যাকে আমরা বাংলায় বলছি মূলদ সংখ্যা। বাংলায় আমরা কি বলছি? মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হচ্ছে যে হুইচ ক্যান বি রিটেন ইন পি বাই কিউ ফর্ম। আমরা যে সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, হোয়ার কিউ নট ইজ ইকুয়াল টু জিরো, কিউ নট ইকুয়াল টু জিরো অ্যান্ড পি অ্যান্ড কিউ ইজ ইন্টেজার্স। তাহলে এখানে কি বলছে? মূলদ সংখ্যার সংজ্ঞাই এখানে বলছে যে যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি এবং যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো, মানে কিউ এর মান কখনোই জিরো হবে না এবং পি এবং কিউ উভয়ই পূর্ণ সংখ্যা হবে, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা বলবো। এখানে এক্সাম্পল দেওয়া আছে দেখুন, এই যে 5/3 মানে 5/3, তারপর 12/1, তারপর এখানে 0.3333, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা হচ্ছে মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? তার কারণ হচ্ছে এই সংখ্যাটাকে দেখুন আপনি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন। কিভাবে প্রকাশ করবেন? দশমিক তুলে দিন, তার জন্য একটা 1 পাবেন। দশমিকের পর কতগুলো সংখ্যা? 5টা সংখ্যা, তাহলে 5টা শূন্য আপনি পেয়ে গেলেন। তাহলে এটাকে আপনি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছেন। এখানে এটা দেখুন, এটা তো কিউ, তাহলে কিউ এখানে বলে দিয়েছিল যে নট ইকুয়াল টু জিরো হবে, মানে কিউ এর মান কখনোই জিরো হবে না, এখানে তো জিরো নেই, তার মানে ঠিক আছে, এবং দুজনেই পূর্ণ, তাহলে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। একই রকমভাবে 22/7, এই 22/7ও একটা মূলদ সংখ্যা। ক্লিয়ার? তাহলে প্রত্যেকে একটু জানান যে মূলদ সংখ্যা ক্লিয়ার হলো কিনা। যদি ক্লিয়ার হয় আমি এরপরে কিছু উদাহরণ দেব, তো আপনারা তারপর বলবেন যে সেগুলো মূলদ হ্যাঁ কিনা। চলুন, যে বেসিক জায়গাগুলো আমাদের দরকার সেগুলোকে নিয়েই আমরা এগিয়ে চলবো, বাদবাকি যা বেসিক টেসিক আছে ওগুলো আপাতত এখন দরকার আপনাদের নেই। চলুন, রেশিওনাল নাম্বার বা মূলদ সংখ্যা আমরা আলোচনা করলাম যে যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো এবং কিউ নট ইকুয়াল টু জিরো হবে, কিউ এর মান কখনোই জিরো হবে না এবং দুজনেই পূর্ণ সংখ্যা হবে। আচ্ছা, আপনারা মাইক অন করতে পারছেন? মাইক অন করা যাচ্ছে তো মাইক অন করে নিজের যে সমস্যাগুলো থাকবে অবশ্যই নির্দ্বিধায় জানাবেন। চলুন, তাহলে এখানে কতগুলো জিনিস আমি একটু জিজ্ঞাসা করি। আচ্ছা, আমাকে বলুন তো যে এই যে 22/7, এটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। এবার এখানে আমাদের একটা কনফিউশন যেটাই হয়, এই যে পাই, যেটা এই পাই বলুন তো কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা। পাই হচ্ছে অমূলদ সংখ্যা। আমাকে বলুন তো এই যে 3.14, এই যে সংখ্যাটা, এটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? 3.14, একদম। হ্যাঁ, এটা হচ্ছে পায়ের মান। কিন্তু আমরা পাইকে কি বলছিলাম? পাইকে আমরা তো অমূলদ সংখ্যা বলছিলাম। কেননা পায়ের মান কি? পায়ের মান হচ্ছে আমরা জানি যে 22/7, আর এটাকে যদি আমি ভাঙি বা এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 3.14 এভাবে আমরা পেতে থাকবো আর কি, তাই না? তাহলে 3.14-এর পর যদি এভাবে ডট 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 দিতে থাকে আর কি, তখন এটা কি হয়ে যাবে? তখন এটা হয়ে যাবে হচ্ছে অমূলদ। কিন্তু 3.14 যদি শুধু এটুকুই লেখা থাকে তাহলে এটা কিন্তু আর অমূলদ হবে না, এটা হচ্ছে মূলদ সংখ্যা। এটা হচ্ছে মূলদ সংখ্যা। চলুন আরও কিছু এক্সাম্পল আপনাদের দিই। বলুন যে 0.246, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? মূলদ সংখ্যা। আমি যদি বলি √4, এই সংখ্যাটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? মূলদ সংখ্যা। আমি যদি বলি √5, এই সংখ্যাটা?
অমূলদ সংখ্যা, কেননা এর ভ্যালু যদি বের করেন ওই 2 দশমিক কিছু একটা আসবে আর কি, তাই না, চলতেই থাকবে। তো সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। চলুন অমূলদের ধারণাটা আমরা একটু দেখে নিই, যে ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। এখানে কি বলছে, যে হুইচ ক্যান নট বি রিটেন ইন দ্য ফর্ম অফ পি বাই কিউ, যে সংখ্যাগুলোকে আমরা এই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, যেখানে যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না বা করা যায় না, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো, অমূলদ সংখ্যা বলবো। এর এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, দেখুন, যে 0.1232607 এবং এটা চলছে কত দূর পর্যন্ত চলছে, একদম ইনফাইনাইট পর্যন্ত চলছে। তো এরকম যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে আমরা বলবো হচ্ছে ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। আমাদের প্রশ্ন অনেকবার আসে, সেটা হচ্ছে এই যে পাইটা কি, পাইটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, কেননা পাইয়ের ভ্যালু আপনারা জানেন 22/7, আর এই 22/7কে আমরা ক্যালকুলেশন করলে 3.14 এভাবে আমরা অনেকগুলো সংখ্যা পাই। তো সেহেতু পাই হচ্ছে কি, পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। ক্লিয়ার? পাই হচ্ছে কি, অমূলদ সংখ্যা। এছাড়া আরও অনেক রয়েছে, বা এখানে মাথায় রাখবেন যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে কি যাচ্ছে না, বা ভগ্নাংশে, আরও সহজভাবে মাথায় রাখবেন যে ভগ্নাংশে প্রকাশ করা যাচ্ছে কি যাচ্ছে না। যদি যাই তাহলে ভালো, আর না যদি যাই তাহলে হবে এটা। তাহলে বলুন যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা ধারণাটা ক্লিয়ার হলো কিনা, না আমি আরও কিছু উদাহরণ আপনাদের দেব? বলুন। চলুন, ক্লিয়ার। এখানে আমরা যে ইন্টেজার্স পড়ছিলাম আর কি, এই ইন্টেজার্সের আবার প্রচুর ভাগ রয়েছে। ইন্টেজার্স মানে যাকে আমরা বাংলায় বলছি পূর্ণ সংখ্যা। ইন্টেজার্স যাকে আমরা বাংলায় কি বলবো, বাংলায় বলবো হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যারও কিছু ভাগ রয়েছে, চলুন সেগুলো একটু দেখে নিই। এখানে রয়েছে হোল নাম্বার, বা বাংলাতে আমরা বলছি অবিচ্ছেদ্য সংখ্যা। হোল নাম্বার বা অবিচ্ছেদ্য সংখ্যা, এই 0 থেকে শুরু করে যত পজিটিভ নাম্বার রয়েছে একদম ইনফাইনাইট পর্যন্ত, সেই সংখ্যাগুলোকে আমরা বলছি হোল নাম্বার। যেমন এখানে 0 রয়েছে, তারপর 1 2 3 4 5 6 এভাবে করতে করতে ইনফাইনাইট পর্যন্ত যত সংখ্যা রয়েছে সেগুলোকে আমরা কি বলবো, হোল নাম্বার বলবো। আর এই শূন্যটাকে বাদ দিয়ে 1 থেকে শুরু করে যত সংখ্যা রয়েছে একদম ইনফাইনাইট পর্যন্ত, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো হচ্ছে ন্যাচারাল নাম্বার বা প্রাকৃতিক সংখ্যা। যেমন 1 2 3 4 থেকে শুরু করে একদম ইনফাইনাইট পর্যন্ত যে সংখ্যা, সেগুলোকে আমরা বলবো হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে হোল নাম্বার কি, হোল নাম্বার হচ্ছে 0 ইনক্লুড থাকবে, আর ন্যাচারাল নাম্বারে 0 ইনক্লুড থাকবে না। এটাই হচ্ছে এদের মধ্যে বেসিক ডিফারেন্স। চলুন নেক্সট হচ্ছে ইভেন নাম্বার। ইভেন নাম্বার আপনারা প্রত্যেকেই জানেন যে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা কোনগুলো, দ্য নাম্বার হুইচ আর ডিভিজিবল বাই 2, মানে যে সংখ্যাগুলো এই 2 দ্বারা বিভাজ্য হবে। দ্য নাম্বার হুইচ আর ডিভিজিবল বাই 2, যে সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে ইভেন নাম্বার। সেখানে মানে মাইনাসও হতে পারে, -8 -6 -4 -2 0 2 4 6, এগুলো সবই 2 দ্বারা বিভাজ্য। তাহলে যে সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হবে সেগুলো হচ্ছে ইভেন নাম্বার। আর অড নাম্বার কোনগুলো, অড নাম্বার হচ্ছে দ্য নাম্বার হুইচ আর নট ডিভিজিবল বাই 2, যে সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হবে না সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা বলবো হচ্ছে অড নাম্বার। বাংলায় যদি বলি তাহলে সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। বাংলায় যদি বলি সেটা হবে বিজোড় সংখ্যা, আর এটা হচ্ছে জোড় সংখ্যা। এটা হচ্ছে জোড় সংখ্যা। ক্লিয়ার? তাহলে বিজোড় সংখ্যা কোনগুলো, বিজোড় সংখ্যা হচ্ছে এই যে -5 -3 -1 1 3 5 7 11, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এগুলো দেখুন একদমই পাতি জিনিস, এগুলো সেই ছোটবেলায় আমরা শিখেছি, তাই না? চলো নেক্সট আমরা পড়বো হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার মানে কি, প্রাইম নাম্বার যাকে আমরা বাংলায় বলছি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার যাকে আমরা বাংলায় কি বলছি, বাংলায় আমরা বলছি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি, এই মৌলিক সংখ্যা জানার আগে আপনাদের ফ্যাক্টর জিনিসটা একটু জানতে হবে। ফ্যাক্টর, একটা হচ্ছে ফ্যাক্টর, বা এটাকে আমরা মাল্টিপিলও বলতে পারি, ফ্যাক্টর বা মাল্টিপল। আর আরেকটা জিনিস এখান থেকেই জেনে রাখবেন, সেটা হচ্ছে আপনার ফ্যাক্টর বা মাল্টিপল আর একটা কি রয়েছে, গুণিতককে ইংরেজিতে কি বলা হয়,
কি বলা হয় গুণিতককে ইংরেজিতে? ফ্যাক্টর বা মাল্টিপল, আর মনে আসছে না কি বলা হয় গুণিতককে ইংরেজিতে, মনে পড়ছে না যে, চলুন গুণিতক লিখে রাখুন, মনে পড়লে আমি জানাচ্ছি। এই ফ্যাক্টর মানে হচ্ছে উৎপাদক। ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টর মানে হচ্ছে উৎপাদক, বা মাল্টিপল মানে হচ্ছে উৎপাদক। বা গুণনীয়ক আমরা এটাকে বলতে পারি, গুণনীয়ক। গুণনীয়ক মাল্টিপল মানে গুণিতক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপার না। আচ্ছা, তো মাল্টিপল মানে হচ্ছে গুণিতক। এটা এখানে লিখে দিয়েছিলাম, তাহলে আর মনে পড়বে কি করে আমি ভাবছি। চলুন তাহলে এই দুটো জিনিস একটু আমরা দেখে নিই। একটা হচ্ছে ফ্যাক্টর বা যাকে আমরা বাংলায় বলছি উৎপাদক বা গুণনীয়ক, আর একটা হচ্ছে মাল্টিপল যাকে আমরা ইংরেজিতে বলছি গুণিতক। ক্লিয়ার? আমি একটা সংখ্যা এখানে লিখছি, সংখ্যাটা লিখলাম হচ্ছে 12। বলুন তো এই যে 12 সংখ্যাটাকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো? আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, মানে কি 12 দিয়ে ভাগ করতে পারবো। 2 দিয়ে ভাগ করতে পারবো, মানে কি 6 দিয়ে পারবো। 3 দিয়ে পারবো, মানে কি 4 দিয়ে পারবো। তাহলে যে যে সংখ্যা দিয়ে আমরা এই 12কে ভাগ করতে পারছি সেই সংখ্যাগুলো হবে 12 এর ফ্যাক্টর বা 12 এর উৎপাদক। ক্লিয়ার? তাহলে যে যে সংখ্যা দিয়ে আমরা 12কে ভাগ করতে পারছি সেগুলো হবে কি 12 ফ্যাক্টর বা 12 উৎপাদক। তাহলে এখানে আমাকে একটা কথা বলুন তো, যে আমি পৃথিবীর যে কোনো সংখ্যায় আমি নিই না কেন, যত বড়ই সংখ্যা নিই না কেন, তার যে ফ্যাক্টর সেটা লিমিটেড হবে নাকি আনলিমিটেড হবে? লিমিটেড হবে, একদম। তার সেটা কি হবে? লিমিটেড হবে। আর অপরদিকে গুণিতক মানে হচ্ছে এক প্রকার নামতা। গুণিতক মানে কি? গুণিতক মানে হচ্ছে নামতা। যেমন 12 গুণিতক কি? 12 গুণিতক হচ্ছে 12, তাহলে 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36, এভাবে চলবে আর কি, ইনফাইনাইট পর্যন্ত চলবে। তাহলে যে কোনো সংখ্যার গুণিতক তা ইনফাইনাইট পর্যন্ত চলে, ইনফাইনাইট পর্যন্ত মানে শেষ হবে না কোনোদিনও। আর আমি যদি মাল্টিপল এই ফ্যাক্টরের যদি কথা বলি, যত বড়ই সংখ্যা হোক না কেন তার ফ্যাক্টরকে গোনা যাবে বা লিমিটেড হবে। তো আশা করছি মাল্টিপল আর ফ্যাক্টর দুটো জায়গা ক্লিয়ার আপনাদের হয়েছে। বলুন ক্লিয়ার? একটা হচ্ছে ফ্যাক্টর আর একটা হচ্ছে মাল্টিপল। চলুন নেক্সট আমরা জায়গাটা দেখব। এখানে কি বলছে যে ইট হ্যাজ অনলি 2 ফ্যাক্টর, 1 এবং ইট সেলফ। তাহলে আমরা প্রাইম নাম্বার পড়ছি। প্রাইম নাম্বার এখানে কি বলছে যে ইট হ্যাজ অনলি 2 ফ্যাক্টর, তাহলে যে সমস্ত সংখ্যার কমপক্ষে দুটো ফ্যাক্টর থাকবে, মানে দুটোই থাকবে, যে সমস্ত সংখ্যার দুটো ফ্যাক্টর থাকবে সেই সমস্ত সংখ্যাকে আমরা কি বলবো? প্রাইম নাম্বার বলবো। ক্লিয়ার? মানে বা এইভাবেও আমরা বলতে পারি আর কি, যে সমস্ত সংখ্যার 1 এবং সেই সংখ্যাটা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না সেই সংখ্যাগুলো হচ্ছে কি এই প্রাইম নাম্বার। কেমন? যেমন আমরা উদাহরণ হিসাবে যদি দিই, এই যে প্রথম সংখ্যা হচ্ছে 1, প্রথম সংখ্যা কি 1, তাহলে বলুন তো 1-এর ফ্যাক্টর কয়টা? 1-এর ফ্যাক্টর তো একটাই, 1কে আমি 1 দিয়েই ভাগ করতে পারবো। তাহলে 1-এর ফ্যাক্টর যেহেতু একটাই, সেহেতু আমরা 1কে প্রাইম নাম্বার কি বলতে পারবো? বলুন না। তাহলে আমরা 1কে প্রাইম নাম্বার বলতে পারবো না। তাহলে 1 প্রাইম নাম্বারও নয়, আবার 1কে আমরা কম্পোজিট নাম্বারও বলতে পারবো না। ক্লিয়ার? তাহলে 1 হচ্ছে এমন একটা সংখ্যা যা প্রাইম নাম্বারও নয়, আবার প্রাইম নাম্বারও নয়, আবার কম্পোজিট নাম্বারও নয়। তাহলে প্রথম যে আমাদের প্রাইম নাম্বার সেটা হচ্ছে 2। প্রথম যে আমাদের প্রাইম নাম্বার সেটা হচ্ছে 2 এবং অনলি 1, অনলি ইভেন, এটা হচ্ছে অনলি ইভেন প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার, অনলি ইভেন প্রাইম নাম্বার। তাহলে প্রথম প্রাইম নাম্বার হচ্ছে 2, 2 এর পর হচ্ছে 3, 3 এর পর 5, 7, 11, 13, 17, 19, 23, 29, এভাবে 100 পর্যন্ত লেখা হয়েছে। ক্লিয়ার? 1 থেকে 100 পর্যন্ত যদি দেখি আমাদের প্রাইম নাম্বার টোটাল কতগুলো রয়েছে? 1 থেকে 100 পর্যন্ত আমাদের প্রাইম নাম্বার রয়েছে 25।
25টা প্রাইম নাম্বার রয়েছে। ক্লিয়ার? এই 25টা প্রাইম নাম্বারের মধ্যে আমি যদি 1 থেকে 50 পর্যন্ত যদি দেখি তাহলে রয়েছে 15টা, আর 50 থেকে 100 পর্যন্ত যদি দেখি তাহলে হবে 10টা। তাহলে টোটাল আমাদের প্রাইম নাম্বারের সংখ্যা কয়টি? টোটাল প্রাইম নাম্বার 1 থেকে 100 পর্যন্ত 25টা। এখানে 25টা প্রাইম নাম্বার দেওয়া আছে, একটু দেখে নেবেন। তাহলে 1 থেকে 10 পর্যন্ত এই যে প্রথম চারটে, তারপর 10 থেকে 20 পর্যন্ত এই যে 11, 13, 17, 19, পরের চারটে, এভাবে একটু খেয়াল আপনারা রাখবেন। ক্লিয়ার? এখানে লেখাই রয়েছে দেখুন, ইভেন অ্যান্ড স্মলেস্ট প্রাইম নাম্বার হচ্ছে 2। তাহলে সবচেয়ে ছোট এবং ইভেন প্রাইম নাম্বার হচ্ছে 2। বা এখান থেকে আরেকটা প্রশ্ন আপনাদের আসে যে স্মলেস্ট অড প্রাইম নাম্বার কি হবে? স্মলেস্ট অড প্রাইম নাম্বার বলুন। সবচেয়ে ছোট 3, একদম। তাহলে স্মলেস্ট অড প্রাইম নাম্বার হচ্ছে 3। এখানে আরও কিছু জিনিস লেখা রয়েছে যে স্মলেস্ট 3 ডিজিট প্রাইম নাম্বার সেটা হচ্ছে 101। মানে সবচেয়ে ছোট 3 অঙ্কের মৌলিক সংখ্যা হচ্ছে 101, আর লার্জেস্ট 3 ডিজিট প্রাইম নাম্বার হচ্ছে এই 997। সবচেয়ে বড় 3 অঙ্কের মৌলিক সংখ্যা হচ্ছে 997। তাহলে প্রত্যেকে একটু জানান যে মৌলিক সংখ্যা কি, বোঝা গেল কিনা? জানান প্রত্যেকে একটু। আগের দিনের যে ডিভিজিবিলিটি ক্লাসটা হয়েছিল সেটা দেখবেন আপলোড করা হয়ে গেছে, সম্ভবত থাম্বনেল দেওয়া হয়নি। তো যারা করেননি আগের দিন ডিভিজিবিলিটি ক্লাসটা, যারা ছিলেন না, তারা অবশ্যই রেকর্ড দেখতে পারবেন। তো সেই প্লেলিস্টে গিয়ে রেকর্ডেড দেখে নেবেন। ক্লিয়ার? আর ডিভিজিবিলিটি ক্লাসের আমি একটা রেকর্ডেড ভিডিও আপনাদের দেব, তো সেটাকেও আপনাদের দেখতে হবে। চলুন, তাহলে প্রাইম নাম্বার কি আশা করি আপনাদের বোঝা গেছে। চলুন, এখানে আমরা একটা প্রশ্ন আলোচনা করি। বলছে দ্য লার্জেস্ট 3 ডিজিট প্রাইম নাম্বার ইজ, এটা আপনাদের এসেছে ডিপি মানে দিল্লি পুলিশ কনস্টেবলে এসেছে। বলুন আনসার কি করবেন? একটু আগে আমরা আলোচনা করলাম। দ্য লার্জেস্ট 3 ডিজিট প্রাইম নাম্বার ইজ, একদম। তাহলে আনসার এখানে করবেন হচ্ছে 997। আনসার এখানে কি করবেন? 997। আচ্ছা, নেক্সট একটা প্রশ্ন রয়েছে। এখানে কি বলছে? দ্য সাম অফ, সাম মানে কি? সাম মানে হচ্ছে যোগফল আপনাকে বের করতে হবে, অফ দ্য স্মলেস্ট 3 ডিজিট নাম্বার, 3 ডিজিট প্রাইম নাম্বার মানে সবচেয়ে ছোট 3 অঙ্কের মৌলিক সংখ্যা, এবং লার্জেস্ট 3 ডিজিট প্রাইম নাম্বার সবচেয়ে বড় 3 অঙ্কের মৌলিক সংখ্যার যে যোগফল সেটা আপনাকে বের করতে হবে। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং সবচেয়ে বড় মৌলিক সংখ্যা, অবশ্যই সেটা 3 অঙ্কের, কত হবে সেই দুটোর যোগফল? এটাও এসেছে আপনাদের দিল্লি পুলিশ কনস্টেবল 3/12/2023 শিফট 1। চলুন, তাহলে আমরা স্মলেস্ট কি দেখেছিলাম? স্মলেস্ট দেখেছিলাম 101। 101 তো ছিল স্মলেস্ট, আর লার্জেস্ট কত ছিল? 997। এই দুটো যোগফল বের করতে বলছে, তাহলে 8, 9, 10, 997, আর এটা হচ্ছে 108 মানে হচ্ছে 1098। আনসার করবেন অপশন নাম্বার বি। আনসার কি করবেন? আনসার করবেন হচ্ছে অপশন নাম্বার বি। চলো, নেক্সট আমরা আলোচনা করব হচ্ছে কম্পোজিট নাম্বার। আচ্ছা, এখানে প্রাইম নাম্বারের জায়গায় আরো একটা রুলস আপনাদের এখানে একটু বলে দিই। চলুন, এখানে হয়ে যাবে। আচ্ছা দেখুন তো, প্রাইম নাম্বার যদি দেখি
দুইটা কি ছিল, দুইটা তো ইভেন ছিল, দুইয়ের পর কি ছিল, 3 ছিল, তারপর কত ছিল, 5 ছিল, 5-এর পর 7 ছিল, 7-এর পর 11, 11-এর পর 13, 13-এর পর হচ্ছে 17, 17-এর পর হচ্ছে 19। এগুলো সব প্রাইম নাম্বার, একটা একটা করে চলছে। এদের মধ্যে একটা কমন জিনিস আপনি দেখতে পাবেন, এই 2-3টাকে বাদ দিয়ে দিলে একটা কমন জিনিস দেখতে পাবেন, এই যে যত প্রাইম নাম্বার রয়েছে, যত প্রাইম নাম্বার রয়েছে আমাদের পৃথিবীতে, যত প্রাইম নাম্বার রয়েছে তারা 6-এর মাল্টিপলের চেয়ে 1 কম হবে বা 1 বেশি হবে। 6-এর মাল্টিপলের চেয়ে কি হবে, হয় 1 বেশি হবে, না হলে 1 কম হবে। যেমন দেখুন 6-1 6, এটা দেখুন 5 হচ্ছে 6-এর চেয়ে 1 কম। পরে এখানে 7 দেখুন 6-এর চেয়ে 1 বেশি। ক্লিয়ার? পরে এই যে 11 দেখুন, 6 দুগুণে 12, 6 দুগুণে কত হয়, 6-এর মাল্টিপল তো 12, সে 12-এর চেয়ে 1 কম। ক্লিয়ার? তারপর দেখুন এখানে কত রয়েছে, 13, এখানে কত রয়েছে, 13 রয়েছে, 6-এর মাল্টিপলের চেয়ে 1 বেশি। আমি কি বললাম, আমাদের পৃথিবীতে যত মৌলিক সংখ্যা রয়েছে, যত মৌলিক সংখ্যা রয়েছে তারা 6-এর গুণিতকের হয় 1 কম হবে, নাহলে হয় 1 বেশি হবে। ক্লিয়ার? 17 যদি দেখেন 6-এর 3 গুণ করে দিন, তাহলে 6-এর 3 গুণ কত করলে কত হচ্ছে, 18। দেখুন এই যে 17, 18 হচ্ছে 1 কম, এই যে 19, 19 18 হচ্ছে 1 বেশি। ক্লিয়ার? এবার এখানে স্বাভাবিকভাবে আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে স্যার এই যে একটা সংখ্যা রয়েছে, এই যে 25, একটা সংখ্যা রয়েছে 25, এই 25 বলুন তো এটা কি মৌলিক সংখ্যা? বলুন, 25 কি মৌলিক সংখ্যা? 25 কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে তো এখানে তো একটু অন্যরকম হয়ে গেল, তাই না? 25 কিন্তু মৌলিক সংখ্যা নয়। এবার এখানে আমি কি বললাম, যে যত মৌলিক সংখ্যা রয়েছে, যত মৌলিক সংখ্যা রয়েছে সেগুলো 6-এর চেয়ে হয় 1, 6-এর মাল্টিপলের হয় 1 বেশি হবে, না হলে 1 কম হবে, এটা আমি বললাম। কিন্তু এখানে তো 25 তো হলো না, তাই না? 6-এর মাল্টিপল, 6কে আমি 4 দিয়ে গুণ করলে কত হয়, 24 হয়, তাই না? তাই 24-এর চেয়ে তো এটা 1 বেশি আছে, 25 রয়েছে, তাহলে এটা কেন মৌলিক সংখ্যা হলো না, তাই না? এবার এখানে আমি আর একটা কথা একটু যোগ করছি, যে হবেই এমনটা নয়। এবার এই থিওরিটা আমি এখানে বললাম এই জন্যই, আপনারা এরপরে যখন মানে এমসিকিউ সমাধান করবেন তখন এখানে আপনাকে বলে দেবে যে, মানে চারটে অঙ্ক আপনাকে দিয়ে দেবে, যে বলবে এদের মধ্যে কোনটা মৌলিক সংখ্যা, মানে অনেকগুলো, মানে বড় বড় 6-7 ডিজিটের বড় বড় সংখ্যা দিয়ে দেবে, দিয়ে বলবে যে কোনটা মৌলিক সংখ্যা। তখন তো আপনি খুঁজেই পাবেন না, তাই না, যে কোনটা মৌলিক সংখ্যা। সে খুঁজতে গেলে আপনার সব যাবে। তখন আপনাকে সেই 6-এর ঘরে নামটা পড়ে দেখতে হবে, 6-এর ঘরের চেয়ে 1 বেশি আছে না 1 কম আছে, এভাবে আপনাকে দেখতে হবে। এটা হচ্ছে একটা রাস্তা। ক্লিয়ার? তো যখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব তখন এই জায়গাটা নিয়ে আলোচনা আমরা করব। এছাড়া মৌলিক সংখ্যা বের করার আরও উপায় রয়েছে, এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানব। চলো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কম্পোজিট নাম্বার, যাকে আমরা বাংলায় কি বলছি, বাংলায় আমরা বলছি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা, বলুন কোন সংখ্যাগুলোকে আমরা যৌগিক বলবো? যৌগিক সংখ্যা হতে গেলে তার মধ্যে কি কি গুণ থাকতে হবে? এক এবং সেই সংখ্যা ছাড়াও আরো দু একটা গুণনীয়ক থাকবে, তাই তো? আমরা এখানে বলতে পারি যে কমপক্ষে কমপক্ষে 3টে ফ্যাক্টর থাকতে হবে, তিনটে ফ্যাক্টর থাকতেই হবে। তাহলে যে সংখ্যার 3টে ফ্যাক্টর রয়েছে সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? সেই সংখ্যাগুলোকে আমরা বলবো হচ্ছে যৌগিক সংখ্যা। ক্লিয়ার? আমি যেমন উদাহরণ যদি দিই, আমি প্রথমে 1 দেখেছিলাম, তাহলে 1-এর তো একটাই উৎপাদক, তাহলে 1 তো হচ্ছে না। 2 যদি দেখি, 2-এর কয়টা উৎপাদক? 2-এর এই হচ্ছে 1 একটা উৎপাদক আর 2 একটা উৎপাদক, মানে দুটো উৎপাদক, এবং 2 তো আমরা পড়লাম যে সবচেয়ে ছোট প্রাইম নাম্বার। পরে রয়েছে 4, এই 4 যদি দেখি, 4-এর একটা ফ্যাক্টর হচ্ছে 1, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 4, 4-এর দেখুন 3টা ফ্যাক্টর রয়েছে। তাহলে সবচেয়ে ছোট কম্পোজিট নাম্বার হচ্ছে 4, যার 3টা ফ্যাক্টর রয়েছে। 4-এর পর যদি দেখি, 4-এর পর কত হবে? 4-এর পর হবে হচ্ছে 6 হবে, 6-এর পর হবে হচ্ছে 9 হবে, 8 হবে, 8 হবে, 9 হবে, এভাবে চলতে থাকবে আর কি, তাই না? এভাবে চলতেই থাকবে। তাহলে যে সমস্ত সংখ্যার 3টা ফ্যাক্টর থাকবে
সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? সেই সংখ্যাগুলোকে আমরা বলবো হচ্ছে কম্পোজিট নাম্বার। বলুন কম্পোজিট নাম্বার ক্লিয়ার? একদম। সো জিনিসগুলো প্রত্যেকই মানে প্রত্যেকটা জিনিসই আপনাদের কম বেশি জানা আর কি। তো একটু রিভিশনের দরকার রয়েছে, রিভিশন করলেই আশা করছি সমস্যা হবে না। চলুন কম্পোজিট নাম্বার আমরা বললাম, তাহলে আমাদের সবচেয়ে স্মলেস্ট কম্পোজিট নাম্বার হচ্ছে 4। আর একটা প্রশ্ন এখানে আসে, সেটা হচ্ছে স্মলেস্ট, এখানে যদি যোগ করে দেয় অড, তাহলে স্মলেস্ট অড কম্পোজিট নাম্বার, তখন আমরা কি করব? স্মলেস্ট ওয়ান কম্পোজিট নাম্বার, তখন এর আনসার করব আমরা হচ্ছে 9। এর আনসার আমরা কি করব? এর আনসার আমরা করব হচ্ছে 9। একদম। চলুন তাহলে কম্পোজিট নাম্বার আশা করি ক্লিয়ার। চলুন নেক্সট আপনারা পড়বেন, সেটা হচ্ছে কো প্রাইম নাম্বার। কো প্রাইম নাম্বার, কো প্রাইম নাম্বার। কো প্রাইম মানে বাংলায় যাকে আমরা বলবো পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা। ক্লিয়ার? কো প্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা যাদের, পরস্পর মৌলিক সংখ্যা আমরা কাদেরকে বলবো? যাদের এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এইচসিএফ কত হবে? এইচসিএফ 1 হবে, 1 হবে। তাহলে যে দুটি সংখ্যার বা যে জোড়া সংখ্যার এইচসিএফ 1 হবে, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? পরস্পর মৌলিক সংখ্যা বলবো। কেমন? এবার এই পরস্পর মৌলিক সংখ্যার মধ্যে মানে দুটো সংখ্যায় ইভেন হতে পারে, সরি দুটো সংখ্যায় যদি ইভেন হয় তাহলে সেটা কিন্তু পরস্পর মৌলিক হবে না। দুটো সংখ্যায় যদি ইভেন হয় তাহলে সেটা কি পরস্পর মৌলিক হবে? মানে প্রশ্ন রয়েছে, এরপর আমি দেখাবো সেখানে। মনে করুন একটা সংখ্যা হচ্ছে 12 আর একটা হচ্ছে 14, এটা নিশ্চয়ই পরস্পর মৌলিক নয়, তাই না? কারণ এদের মধ্যে তো এদের গসাগুই তো এক হচ্ছে না। কিন্তু আমি যদি বলি 12 আর 13, বলুন এটা পরস্পর মৌলিক? এটা মৌলিক। আচ্ছা বলুন 19 আর 23, এটা পরস্পর মৌলিক? এটা মৌলিক। আচ্ছা 19 আর 30, 19 আর 30ও পরস্পর মৌলিক। এবার এখানে দেখুন যে পরস্পর মৌলিক হতে গেলে তাদের গসাগু তো এক হতে হবে, এবং এই সংখ্যাগুলো প্রাইমও হতে পারে আবার কম্পোজিটও হতে পারে, মানে দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা, ওটা কোনো ম্যাটার করে না, যে দুটো সংখ্যার গসাগু এক হলেই হলো। দুটো সংখ্যার গসাগু যদি এক হয় তাহলে সেটা হয়ে যাবে কি? কোপ্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা। বলুন পরস্পর মৌলিক সংখ্যা ক্লিয়ার? দেখুন এই ছোট ছোট জিনিসগুলো ডিরেক্টলি তো আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে না, কিন্তু আপনি যখন অঙ্ক করতে যাবেন আর কি, তখন আপনাকে ক্লিয়ারলি এই জিনিসগুলো জানতে হবে। আপনাদের মূল যে ফোকাস আর কি, সেটা হচ্ছে অ্যারিথমেটিক পার্ট। অ্যারিথমেটিকের মধ্যে লস প্রফিট, পার্সেন্টেজ বা সরল সুদ, জটিল সুদ, তারপর নৌকা স্রোত, তারপর টাইম ডিস্টেন্সের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে আর কি, ওগুলো হচ্ছে আপনাদের মেন ফোকাস, ওখান থেকে আপনাদের প্রশ্ন বেশি আসবে। এবার সেই চ্যাপ্টারগুলোকে উদ্ধার করতে গেলে এই ছোটো ছোটো জিনিসগুলো আপনাদের জানতে হবে। এগুলো যদি না জেনে যদি ওখানে যান, মনে হবে আকাশ থেকে পড়লাম, কিচ্ছু বুঝতে পারছি না। তো যেভাবে আমাদের ক্লাসগুলো হচ্ছে, কোনো ক্লাস মিস না করে একদম স্টেপ বাই স্টেপ চলুন, আশা করি সমস্যা হবে না। স্যার কোপ্রাইম নাম্বার আর প্রাইম নাম্বার, আচ্ছা চলে গেল কমেন্ট। ম্যাডাম কমেন্টটা এই মাইকটাকে অন করে জানাবেন ম্যাডাম। কোপ্রাইম না প্রাইম নাম্বার মানে তো হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা পরস্পর মৌলিক আর সহমৌলিক মানে দুটো জিনিস একই, এরকমটা বলতে চাইছেন?
দেখতে হবে ম্যাডাম, সহমৌলিক তো শুনি না এখনো। হুম, আচ্ছা, হতে পারে ম্যাডাম। চলুন, নেক্সট আমরা পড়বো হচ্ছে ফেজ ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু। ফেজ ভ্যালু, ফেজ ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু, ফেজ ভ্যালু আর হচ্ছে প্লেস ভ্যালু। এই ফেজ ভ্যালু মানে এই ফেজ ভ্যালুকে আমরা বাংলায় কি বলি, আর এই প্লেস ভ্যালুকে আমরা এটাকে আমরা বলছি, এটাকে বলছি আমরা প্রকৃত মান। হুম, আর এই প্লেস ভ্যালু মানে হচ্ছে স্থানীয় মান। স্থানীয়, স্থানীয় মান। একটা সংখ্যা যদি বলি যে 2 4 6 8 3 2, এই যে একটা সংখ্যা, এই সংখ্যাটাই 6 এর স্থানীয় মান এবং প্রকৃত মানের পার্থক্য কত? 6 এর 6 এর স্থানীয় মান এবং প্রকৃত মানের পার্থক্য কত? তাহলে 6 এর স্থানীয় মান, 6 এর স্থানীয় মান কত হবে? তাহলে 6 এর পর কতগুলো সংখ্যা আছে? 1টা 2টো 3টে, তাহলে 6 এর পর 3টা শূন্য এখানে ধরে বসিয়ে দিন। তাহলে 6 এর স্থানীয়, তাহলে 6 এর স্থানীয় মান হচ্ছে 6000, আর 6 এর প্রকৃত মান মানে 6 কার মতো দেখতে? 6 এর মতো দেখতে। তাহলে এখান থেকে 6 বাদ দিয়ে দিন। তাহলে 6000 থেকে 6 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 5994, সোজা গল্প, তাই না? 5994। তাহলে প্রত্যেকে একটু দেখে নিন যে 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 জিনিসগুলো আমাদের আলোচনা হলো প্রত্যেকটা জায়গা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। সেলফ নোটস অবশ্যই তৈরি করতে হবে। আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে নাম্বার সিস্টেমকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা রিয়েল নাম্বার, একটা ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বার কোনগুলো? যে শূন্য থেকে যত পজিটিভ যত নেগেটিভ যা কিছু রয়েছে সেগুলো সব হচ্ছে রিয়েল নাম্বার, ইমাজিনারিও বাদ দিয়ে দিন। এই যে রিয়েল যে নাম্বার রয়েছে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে ইন্টেজার্স আর একটা হচ্ছে ডেসিমেল। আচ্ছা, ডেসিমেল নিয়ে একটু বলে দিই, চলুন সবই যখন আলোচনা করছি। ডেসিমেল, ডেসিমেল মানে দশমিক সংখ্যা, দশমিক, দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা। ক্লিয়ার? এই যে দশমিক সংখ্যা কোনগুলো সেটা আপনারা জানেন। যেমন মনে করুন 1 2 3 4, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো তো সব পূর্ণ সংখ্যা। এবার এদের মাঝে যে সংখ্যাগুলো থাকবে, মনে করুন কোনো জায়গায় যদি 1.2 থাকে বা 1.4 থাকে, তাহলে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে আমরা কি বলছি? এই সংখ্যাগুলোকে আমরা বলছি দশমিক সংখ্যা। এবার এই দশমিক সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে টার্মিনেটিং, 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 আর একটা হচ্ছে নন টার্মিনেটিং, নন টার্মিনেটিং, নন টার্মিনেটিং। একটা হচ্ছে টার্মিনেটিং আর একটা হচ্ছে নন টার্মিনেটিং। টার্মিনেটিংকে আমরা বাংলায় কি বলছি? বাংলায় আমরা বলছি সসীম, সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। আর এই যে নন টার্মিনেটিং এটাকে আমরা কি বলছি? অসীম দশমিক, অসীম দশমিক সংখ্যা, তাই না? এবার এই জিনিসগুলো দেখুন আপনারা জানেন যে সসীম কি আর অসীম কি। যে দশমিক সংখ্যাগুলো মনে করুন যার একটা শেষ রয়েছে আর কি, সেগুলো সসীম আর কি, আর যার শেষ নাই ও চললো আর কি, ওগুলো অসীম আর কি। এক্সাম্পল দেখুন তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। যেমন মনে করুন 0.426, এই যে সংখ্যাটা, এটা কি? এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। আরও রয়েছে যে 0.24245, এই যে সংখ্যাটা, এগুলো কি? এগুলো সবই হচ্ছে সসীম দশমিক সংখ্যা। অপরদিকে অসীম যদি দেখেন, এই যে 0.666 চললো আর কি, এই যে সংখ্যাটা, এগুলো হচ্ছে অসীম দশমিক সংখ্যা। একই রকমভাবে 0.24242424, এটাও চললো আর কি, এটা হচ্ছে কি? এগুলো হচ্ছে অসীম দশমিক সংখ্যা। আবার একই রকমভাবে আর একটা থাকে আর কি, যে 0.2465432 চললো আর কি, এগুলো হচ্ছে সব কি? এগুলো সব হচ্ছে অসীম দশমিক সংখ্যা। আর এই যে একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে, এটাকে আমরা দেখুন আরও একটা ভাষায়, পৌনপুনিকের ভাষায় লিখি যে 0.6 তার মাথায় একটা পৌনপুনিক দিয়ে দিই, মানে কি? এই সংখ্যাটা অনন্তবার রিপিট হয়েছে।
এখানে দেখুন 0.242424 এভাবে রিপিট হয়েছে। তো এটাকে আমরা কিভাবে লিখি, এই যে 0.24 লেখার পর তার মাথায় আমরা পৌনঃপুনিক দিয়ে দিই। তো এই যে সংখ্যাটা, এই যে দুটো, এই দুটোকে আমরা বলছি হচ্ছে রিপিটিং। আর এই যে যার কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই আর কি, এটা হচ্ছে নন রিপিটিং। আর ওই যে আমরা একটু আগে অমূলদ সংখ্যা বললাম না, এই যে নন রিপিটিং যত সংখ্যা রয়েছে সেগুলো সব হচ্ছে অমূলদ সংখ্যা। বলুন, বোঝা গেল? ডেসিমেল বা দশমিক সংখ্যা। চলুন, আরও কিছু জিনিস এখানে রয়েছে। এই যে পৌনঃপুনিকের যে ব্যাপারটা আর কি, সেটা আপনারা যখন ভগ্নাংশের ক্লাস করবেন আর কি, সে ভগ্নাংশের ক্লাসে বিস্তারিত বলা হবে। ক্লিয়ার? যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে সব বলা হবে। মানে আপনাদের প্রথমে যে ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলো আপনাদের বেসিকটাকে ঠিক করবে আর কি। যারা ম্যাথে দুর্বল আর কি, তাদের জন্য এই ক্লাসগুলো ভীষণ গুরুত্বপূর্ণ আর কি। আর যারা মোটামুটি ম্যাথ পারেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, রিভিশন করতে হবে। তাহলে কি কি আলোচনা আমরা করলাম? ডেসিমেলটা তো আলোচনা করলাম। ডেসিমেলের পর আমরা রেশিওনাল নাম্বার, ইরেশিওনাল নাম্বার, হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, ইভেন নাম্বার, ওয়াড নাম্বার, প্রাইম নাম্বার, ফ্যাক্টর মাল্টিপল, কোপ্রাইম নাম্বার এবং কম্পোজিট নাম্বার, প্লেস ভ্যালু এবং ফেজ ভ্যালু, এগুলো সব আমরা আলোচনা করলাম। এছাড়া পারফেক্ট নাম্বার বলে একটা হয়, যেটা আপনাদের প্রাইমারি এক্সামে আসে, এখানে আসবে না। চলুন, এই যে যতটুকু আমরা আলোচনা করলাম, বেসিক যত যা পয়েন্ট ছিল, বলুন প্রত্যেকটা জায়গা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? কোনো জায়গায় কারোর যদি বিন্দুমাত্র সমস্যা থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে জানান, তাহলে সেই জায়গা থেকে আরও কিছু এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানো হবে। বলুন, এই যে যত কিছু আলোচনা হলো, এখান থেকে কারোর কোনো রকম কোনো প্রশ্ন আছে কিনা বলুন। চলো, শিপ্রা ম্যাডাম, বিশ্বজিৎ স্যার, প্রত্যেকে বলছেন ক্লিয়ার ক্লিয়ার। চলুন এবার আমরা অঙ্কে যাই। আচ্ছা, কতদূর পর্যন্ত আপনাদের অঙ্ক হয়েছিল? সম্ভবত 15 পর্যন্ত হয়েছিল। 15 পর্যন্ত হয়েছিল। আচ্ছা, 16 অঙ্কটা এটা আমি রাখছি, শেষে করাচ্ছি। চলুন 17 থেকে আপনারা শুরু করুন। 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্ক আপনাদের কি বলছে, যে একটি 8 অঙ্কের সংখ্যা 99 দ্বারা বিভাজ্য। যদি অঙ্কগুলি পরিবর্তিত হয় তবে সংখ্যাটি সর্বদা বিভাজ্য হবে কত দ্বারা? আগে আমরা নাম্বার সিস্টেমের ওই তথ্যগুলোকে আলোচনা করে নিলাম, কেননা এরপরে আপনাদের প্রশ্ন রয়েছে অনেকগুলো, যেখানে আপনাদের ওই নাম্বার সিস্টেমের উপর মানে একটা প্রপার কনসেপ্ট না থাকলে জায়গাগুলো ক্লিয়ার হবে না। আর এই ডিভিজিবিলিটির চ্যাপ্টারটাকেও আমরা নাম্বার সিস্টেমের মধ্যে রাখতে পারি। নাম্বার সিস্টেমের মধ্যে ইউনিট ডিজিট, ডিভিজিবিলিটি বা ফ্র্যাকশন, এগুলো সবই নাম্বার সিস্টেমের মধ্যে চলে আসে। চলুন আনসার করুন, যে একটি 8 অঙ্কের সংখ্যা 99 দ্বারা বিভাজ্য। যদি অঙ্কগুলি পরিবর্তিত হয় তবে সংখ্যাটি সর্বদা বিভাজ্য হবে কত দ্বারা? সেটা সর্বদা বিভাজ্য হবে 6 দ্বারা, 9 দ্বারা, 5 দ্বারা, নাকি 11 দ্বারা? চলুন আনসার করুন প্রত্যেকে। একটি 8 অঙ্কের সংখ্যা 99 দ্বারা বিভাজ্য। যদি অঙ্কগুলি পরিবর্তিত হয় তবে সংখ্যাটি সর্বদা বিভাজ্য হবে কত দ্বারা? তাহলে 8 অঙ্কের একটি সংখ্যা, এবার 8 অঙ্কের কোন সংখ্যা আমি জানি না। আমাকে কি বলে দিয়েছে যে 8 অঙ্কের কোন সংখ্যা? জানি না। তাহলে আমি এখানে ধরে নিলাম 8 অঙ্কের একটা সংখ্যা, এ বি সি ডি ই এফ জি এইচ। এই মনে করুন এটা হচ্ছে একটা 8 অঙ্কের সংখ্যা।
এবার এই 8 অঙ্কের সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য? এই 8 অঙ্কের সংখ্যাটা 99 দ্বারা বিভাজ্য। কত দ্বারা বিভাজ্য? 99 দ্বারা বিভাজ্য। এবার এই 99 দ্বারা বিভাজ্য মানে কি? এটাকে দুটো কোপ্রাইমে ভেঙে নিন, মানে 9 × 11, মানে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা 9 দ্বারাও বিভাজ্য হবে, আবার 11 দ্বারাও বিভাজ্য হবে, হ্যাঁ কি না? 9 দ্বারাও বিভাজ্য হবে, আবার 11 দ্বারাও বিভাজ্য হবে। 8 অঙ্কের যে সংখ্যাটা এটা 99 দ্বারা বিভাজ্য, তাহলে 99 দ্বারা বিভাজ্য মানে কি? এটা 9 দ্বারাও বিভাজ্য, আবার 11 দ্বারাও বিভাজ্য। এবার বলছে এই 8 অঙ্কের যে সংখ্যাটা, এখানে যে ডিজিটগুলো রয়েছে এদেরকে যদি পরিবর্তন করা হয়, যেমন এ কে ধরে নিয়ে গিয়ে আমি এখানে রাখলাম, এফ কে ধরে নিয়ে এসে আগে নিয়ে চলে আসলাম, তাহলে এফ মানে একটু উল্টোপাল্টা করে লিখে নিলাম আর কি, এইচ জি এফ ই এ বি ডি সি। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমি একটু ওলট পালট করলাম, এই সংখ্যার মধ্যে যে ডিজিটগুলো ছিল সেই ডিজিটগুলোকে আমি পরিবর্তন করলাম। এবার এই পরিবর্তন করার পর সেই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে বলুন? তাহলে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছিল, তাহলে এই যে পরিবর্তন করার পর সেটাও তো 9 দ্বারাই বিভাজ্য হবে, কেননা 9 দ্বারা বিভাজ্যতার রুলস কি ছিল? রুলস ছিল হচ্ছে যে সবগুলোকে যোগ করে 9 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে। এবার এখানে আমি ডিজিটগুলো চেঞ্জ করেছি, মানে কি চেঞ্জ করেছি, সেই যোগফল তো সেই সেমই হবে, আলাদা কি হবে? হবে না তো। তো এখানে আনসার আপনারা করবেন 9, মানে সেটা সর্বদা বিভাজ্য হবে হচ্ছে 9 দ্বারা। এবার এখানে অনেকের আপনাদের প্রশ্ন হবে যে স্যার 11 দ্বারা বিভাজ্য কেন হলো না, তাই না? প্রশ্ন একটা হবে আর কি। তো 11 দ্বারা সর্বদা বিভাজ্য হবে না। চলুন আরো একটা উদাহরণ আপনাদের দিচ্ছি আর কি। আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। মনে করুন এটা হচ্ছে একটা 8 অঙ্কের সংখ্যা, 5টা 6টা 7টা 1 2 3 4 5 6 7 8। এটা মনে করুন একটা 8 অঙ্কের সংখ্যা, 8 অঙ্কের সংখ্যা, ক্লিয়ার? এবার এই 8 অঙ্কের সংখ্যাটা 99 দ্বারা বিভাজ্য, দেখতেই পাচ্ছেন এটা তো 99 দ্বারা বিভাজ্য হচ্ছে, 99 দিয়ে ভাগ করলে ভাগ যাবে। তো এই 99 দ্বারা বিভাজ্য মানে কি? এই সংখ্যাটা 9 দ্বারাও বিভাজ্য, আবার 11 দ্বারাও বিভাজ্য, ক্লিয়ার? এই সংখ্যাটা 9 দ্বারাও বিভাজ্য, 11 দ্বারাও বিভাজ্য। এবার এদের মধ্যে ডিজিট যদি আমি চেঞ্জ করি, যেমন মনে করুন আমি এই 9টাকে 9-এর জায়গায় রাখলাম, তারপর দুটো শূন্য নিয়ে নিলাম, তারপর এখানে আবার 9টাকে বসালাম, বা মনে করুন 9 বসালাম, 9 পর একটা শূন্য নিয়ে আবার 9 বসালাম, তারপরে 0 0 0 0 0 0, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, একটা বেশি হয়ে যাচ্ছে। এবার এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা দেখুন, এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে না? সর্বদা 9 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু 11 দ্বারা কি বিভাজ্য হবে? 11 দ্বারা বিভাজ্য কিন্তু আর হবে না। তাহলে সর্বদা এখানে বিভাজ্যর কথা বলছে, সর্বদা বিভাজ্য হবে হচ্ছে 9 দ্বারা। বলুন ক্লিয়ার? কারো কোনো সমস্যা? নেক্সট অঙ্ক। চলো অঙ্কটা আমি এখানে লিখে দিচ্ছি। অঙ্কটা এরকম ছিল যে 6^25 প্লাস 6^26 প্লাস 6^27 প্লাস 6^28 এই সংখ্যাটা সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? 6^25, 6^26, 6^27, 6^28 এই যে সংখ্যাটা, এটা সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? তো দেখুন এখানে কি করবেন আপনারা, দেখুন 6^25 প্রত্যেকের মধ্যেই কমন রয়েছে। প্রত্যেকের মধ্যে যেহেতু কমন রয়েছে, তো কমন নিয়ে নিন, যে 6^25কে আমি কমন নিয়ে নিলাম। এবার এই 6^25 থেকে আমি যদি 6^25কে টেনে বের করে নিই, তাহলে এখানে কি পড়ে থাকবে? 6^0, তাই না? প্লাস এই যে 6^26 আছে, এখান থেকে 6^25 যদি বের করে নিই, তাহলে এর মান কত হবে? 6^1। তারপর একই রকম ভাবে এটাও যদি করি, তাহলে এখানে হবে হচ্ছে 6^2, এখানে হবে হচ্ছে 6^3, এটা হবে। আর কোন সংখ্যার মাথায় যদি পাওয়ার যদি শূন্য হয়, তার মান হচ্ছে 1 সর্বদা। এটা আপনারা জানেন, আপনাদের সার্চ এবং ইন্ডিসিসে করানো হবে বিস্তারিতভাবে। তো কোন সংখ্যার পাওয়ার যদি শূন্য হয়, তার মান হয় 1। 6 এর পাওয়ার 1 মানে তার আনসার 6। 6 এর স্কয়ার কত? 36। 6 এর কিউব কত? 216। সবগুলোকে যোগ লাগান, কত হচ্ছে?
259, তাহলে সর্বদা বিভাজ্য হবে হচ্ছে এই 259 দ্বারা। আনসার করবেন অপশন নাম্বার সি। বলুন ক্লিয়ার হলো? যদি ক্লিয়ার হয়ে যায়, নেক্সট আরও একটা অঙ্ক রয়েছে, অঙ্কটা আমি লিখে দিচ্ছি। এখানে রয়েছে 4 টু দি পাওয়ার 12 প্লাস 4 টু দি পাওয়ার 13, 4 টু দি পাওয়ার 14, আর এখানে রয়েছে 4 টু দি পাওয়ার 15। বলুন এই যে সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে? এসএসসি সিজিএল 18/7/2023 এবং আগেরটাও সম্ভবত প্রিভিয়াস ইয়ারে এসেছে, এসএসসি ফেজ 12। চলুন তাহলে প্রত্যেকে আনসার করুন যে কত হচ্ছে। আনসার করছেন অপশন নাম্বার ডি 17। প্রত্যেকের আসছে? চলুন তাহলে আমরা আর আলোচনা করব না, নেক্সট অঙ্কে আমরা যাব। বলছে দ্য লার্জেস্ট 5 ডিজিট নাম্বার এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 88। 88 দ্বারা হুবহু বিভাজ্য বৃহত্তম 5 অঙ্কের সংখ্যাটি সন্ধান করুন। এটা পারবেন, তাই না? 88 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটা এখানে বের করতে বলছে। তাহলে 88 দ্বারা বিভাজ্য মানে কি? 88 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে 8 দ্বারাও বিভাজ্য হবে এবং 11 দ্বারাও বিভাজ্য হবে। 8 দ্বারাও বিভাজ্য হবে, 11 দ্বারাও বিভাজ্য হবে। দেখুন অপশানে এই কোন সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে প্রথমে এখানে রয়েছে 990, তাহলে 8 একে 8, 19, 8 দুগুণে 16। এটা তো 8 দ্বারা বিভাজ্য হচ্ছে না, হচ্ছে কি? 8 দ্বারা বিভাজ্য হচ্ছে না। পরে এটা যদি দেখি 8 একে 8, এটা 8 দ্বারা বিভাজ্য হতে পারে। 8 একে 8, 17, 8 দুগুণে 16, 18। এটা আবার 8 দ্বারা বিভাজ্য হচ্ছে না, এই যে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে না। এটা দেখুন 8 একে 8, 18, 8 দুগুণে হচ্ছে 16, 24, 3 8 24, মানে এটা আবার 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে বি এবং ডি এই দুটোর মধ্যে একটা হতে পারে। এবং এই দুটোর মধ্যে দেখুন 11 দ্বারা বিভাজ্য কোনটা হচ্ছে? এই দুটোর মধ্যে 11 দ্বারা বিভাজ্য অপশন বি হচ্ছে। আনসার লাগান অপশন নাম্বার বি। 10 মিনিট। চলুন নেক্সট অঙ্ক কি বলছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি সন্ধান করুন যা এই সংখ্যা থেকে বিয়োগ করা হলে 8 দ্বারা বিভাজ্য হবে। এসএসসি সিজিএল 17/7/2023। ক্ষুদ্রতম সংখ্যা মানে কোন ক্ষুদ্রতম সংখ্যাটাকে আপনি বিয়োগ করলে এই সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যাটাকে বিয়োগ করলে সেটা 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কিচ্ছু করার দরকার নেই, এখান থেকে সবচেয়ে ক্ষুদ্রতম যেটা সেটা বিয়োগ করে দেখুন যে 8 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে আমি যদি 4কে বিয়োগ করি এখান থেকে, তাহলে কত হবে? এটা 322। আর এই 322কে 8 দিয়ে ভাগ করা যায় না তো? মুখে মুখে বুঝতে পারছি। তাহলে 6কে বাদ দিন এখান থেকে। আমি যদি এখান থেকে 6টাকে বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে? 320। আর এই 320কে 8 দ্বারা ভাগ করা যায়। তাহলে আনসার করবেন কি? আনসার করবেন অপশন নাম্বার সি। একদম আনসার করবেন অপশন সি। নেক্সট অঙ্ক। তো নেক্সট অঙ্ক এখানে কি বলছে যে 10 থেকে 65 এর মধ্যে কয়টি সংখ্যা 2, 3, 4 দ্বারা বিভাজ্য? 10 থেকে 65 এর মধ্যে 2, 3, 4 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা রয়েছে?
10 থেকে 65 এর মধ্যে কতগুলো সংখ্যা 2, 3, 4 দ্বারা বিভাজ্য? তাহলে 2, 3, 4 বলছে, এই তিনটে দ্বারাই বিভাজ্য হবে। এই তিনটে তাহলে এলসিএম নিয়ে নিন, যদিও এটা এলসিএম এর পার্ট। তো এলসিএম কত হবে এদের? এদের এলসিএম হচ্ছে 12, তাই না? 12 ঘরের যদি নামটা পড়ি, 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72। এখানে বলেছে 10 থেকে 65 মধ্যে, তাহলে 10 থেকে 65 মধ্যে কতগুলো সংখ্যা আছে এখানে যা 2, 3, 4 দ্বারা বিভাজ্য? 1, 2, 3, 4, 5টা। আনসার করবেন অপশন নাম্বার ডি, 5টা। ক্লিয়ার? আনসার কি করবেন? আনসার করবেন অপশন নাম্বার ডি, 5টা। 10 থেকে 65 এর মধ্যে কয়টি সংখ্যা 2, 3, 4 দ্বারা বিভাজ্য? 5টি সংখ্যা 2, 3, 4 দ্বারা বিভাজ্য বলছে, দ্বারা যেহেতু বলছে ওর এলসিএম বের করে নিন। নেক্সট, একটি নির্দিষ্ট সংখ্যাকে 304 দিয়ে ভাগ করলে আমরা অবশিষ্ট হিসাবে 43 পাই। একই সংখ্যাকে 16 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এটা করানো অঙ্ক এবং বিস্তারিতভাবে আমি আলোচনাও করেছি। বলুন আনসার কি করবেন? যে একটি নির্দিষ্ট সংখ্যাকে 304 দিয়ে ভাগ করলে আমরা অবশিষ্ট হিসাবে 43 পাই। একই সংখ্যাকে 16 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? চলুন, এখানে আমি বিস্তারিত বলছি না কিছু, একদম শর্ট ট্রিক যেটা লাগাবেন সেটা হচ্ছে এই যে 43 আমরা পাচ্ছি, এই 43কে আমরা যদি এই 43 যে ভাগশেষ আমরা পাচ্ছি, এই ভাগশেষটাকেই ভাগ করে দেবেন। তাহলে 16 দিয়ে ভাগ করতে হবে, মানে 16 দুগুণে 32, মানে ভাগশেষ তখন থাকবে হচ্ছে 11। আনসার করবেন অপশন নাম্বার বি। আনসার কি করবেন? অপশন বি। চলুন পরের অঙ্ক। যখন একটি সংখ্যাকে 512 দ্বারা ভাগ করা হয় তখন একটি অবশিষ্ট 67 অবশিষ্ট থাকে। একই সংখ্যাকে 32 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? when a number is divisible by 512, মানে কোনো একটি সংখ্যা 512 দ্বারা বিভাজ্য। তারপর এখানে বলছে যে it leaves a remainder 67 if the same number is divisible by 22, then what will be the remainder? তখন ভাগশেষটা কত হবে? তাহলে একই রকম গল্প লাগিয়ে দিন। আনসার কি হচ্ছে? ডি, মানে অপশন 3। তো নেক্সট অঙ্ক, একটি সংখ্যাকে 78 দিয়ে ভাগ করলে ভাগফল 280 এবং অবশিষ্ট 0 হয়। একই সংখ্যাকে 65 দিয়ে ভাগ করলে ভাগের মান কত হবে? একই সংখ্যাকে 65 দিয়ে ভাগ করলে ভাগের মান কত হবে? তো দেখুন, একটি সংখ্যাকে 78 দিয়ে ভাগ করলে ভাগফল 280। এবার এখানে একটা গল্প আপনারা জানেন যে কোনো একটা অঙ্কে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে ভাজক। যাকে ভাগ করা হচ্ছে তাকে বলা হয় ভাজ্য। যেটা ফল বের হয় তাকে বলা হয় ভাগফল, আর যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ভাগশেষ। এটা আপনারা জানেন। চলুন একটু বিস্তারিতভাবে দেখি। মনে করুন 50 একটি সংখ্যা, একে আমি 12 দিয়ে ভাগ করলাম। তাহলে 12 দিয়ে ভাগ করলে 4 12 48, ভাগশেষ 2 থাকলো। এই যে সংখ্যাটা যাকে আমি ভাগ করলাম এটাকে কি বলা হচ্ছে? ভাজ্য। যাকে দিয়ে ভাগ করলাম এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। এদের মধ্যে একটা সম্পর্ক থাকে। সম্পর্কটা কি? যে ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, যোগ ভাগশেষ। এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। দেখুন সম্পর্ক বের করুন, পেয়ে যাবেন। ভাজক কত ছিল? 12 ছিল। ভাগফল কত? 4। ভাগশেষ কত? 2। দেখুন 4 12 48, 48 আর 2 কত? 50। পেয়ে গেছেন, তাই না? একই রকমভাবে অঙ্কে এখানে অ্যাপ্লাই করুন।
যে একটি সংখ্যাকে 78 দিয়ে ভাগ করলে, কত দিয়ে ভাগ করলে? 78 দিয়ে ভাগ করলে, তাহলে 78টা কি? এটা 78টা হচ্ছে ভাজক। 78টা কি? ভাজক। 78 দিয়ে ভাগ করলে ভাগফল কত হচ্ছে? ভাগফল হচ্ছে 280। তাহলে 78 ইন্টু 280, এটা হচ্ছে ভাগফল। আর ভাগশেষটা কত বলছে? ভাগশেষটা বলছে 0। ভাগশেষটা হচ্ছে 0, তাহলে যোগ 0। এবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? আমি ভাজ্যটা পাবো না? মানে অ্যাকচুয়ালি 78 আর 280কে যদি আমি গুণ করে দিই তাহলে ভাজ্য পেয়ে যাব। বলুন হ্যাঁ কি না? 78 আর 280কে গুণ করে দিলেই আমরা ভাজ্যটাকে পেয়ে যাব। এবার এই যে ভাজ্যটা রয়েছে, এই ভাজ্যটাকে বলছে যে 65 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে, এটা এখানে জিজ্ঞাসা করছে, বা ভাগের মান কত হবে মানে ভাগশেষ কত হবে। তাহলে 78 ইন্টু 280, এটাকে গুণ করতে যাবেন না, ডিরেক্টলি ভাগ করে দিন 65 দিয়ে। গুণ করতে গেলে সময় নষ্ট হবে, গুণ করতে না গিয়ে ডিরেক্টলি ভাগ করে দিন। এটা হচ্ছে ভাজ্য, আর 65 দিয়ে আমি এটাকে ভাগ করছি। 13 দিয়ে কাটুন, তাহলে 5 তেরং 65, এটা হচ্ছে 6 তেরং 78। এটাকে 5 দিয়ে কেটে দিন, তাহলে 5 দিয়ে যদি কাটি তাহলে 5 5 25, 5 6 30, তাহলে ভাগ তো মিলে গেল, ভাগ মিলে গেল না? তাহলে ভাগশেষ কি থাকবে? 0 থাকবে। আনসার করবেন অপশন নাম্বার সি। আনসার কি করবেন? অপশন সি। বলুন বোঝা গেল? বলুন প্রত্যেকের ক্লিয়ার হ্যাঁ কি না? ক্লিয়ার স্যার। চলুন এবার একটা অঙ্ক আমরা ছেড়ে এসেছিলাম, 16 নম্বর অঙ্কটা। যতগুলো অঙ্ক ছিল তার মধ্যে সবচেয়ে টাফেস্ট অঙ্ক। চলুন, এখানে বলছে যে একটি 4 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যাটা কত? 4 অঙ্কের সংখ্যাটা হচ্ছে এ বি বি এ। এটা হচ্ছে একটা 4 অঙ্কের সংখ্যা যা 4 দ্বারা বিভাজ্য, একটা 4 অঙ্কের সংখ্যা যা 4 দ্বারা বিভাজ্য, যেখানে এ লেস দ্যান বি, মানে যেখানে এর ভ্যালু কি হবে, মানে এর চেয়ে বি এর যে ভ্যালু সেটা বেশি হবে বা বড় হবে। আপনারা সেই ছোটবেলায় পড়েছেন, যেদিকে হাত থাকবে সেটা বড়, এ লেস দ্যান বি, তাই না? যেখানে এ এর যে ভ্যালু সেটা কম হবে আর কি, বি এর চেয়ে কম হবে, মানে বি এর ভ্যালু বেশি হবে। তাহলে এরকম কয়টি সংখ্যা আপনি গঠন করতে পারবেন, বা কয়টি সংখ্যা আপনি তৈরি করতে পারবেন? হাউ মেনি সাচ নাম্বারস আর দেয়ার, কতগুলি সংখ্যা থাকবে বা কতগুলি সংখ্যা আপনি গঠন করতে পারবেন? চলুন তাহলে এখানে দেখুন, 4 দ্বারা বিভাজ্য বলছে, তাই না? এ 4 ডিজিট নাম্বার, 4 দ্বারা এটা বিভাজ্য। তাহলে 4 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে এই শেষে আমি কোন কোন অঙ্ক বসাতে পারবো? মানে 4 দ্বারা বিভাজ্যতার রুলস কি, যে শেষের দুটো অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে আমি এই বি এর ভ্যালু আমি একটা একটা করে বসাচ্ছি। বি এর ভ্যালু যদি 9 হয়, 9 এর পাশে আমি কি বসালে সেটা 4 দ্বারা বিভাজ্য হবে? এবং এখানে একটা মাথায় রাখতে হবে, এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, বি এর ভ্যালু অবশ্যই বেশি হবে। তাহলে 9 এর পর যদি আমি 0 বসাই 4 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে 9 এর পর 2 বসান, তাহলে 92 4 দ্বারা বিভাজ্য। আর কি হচ্ছে, আমি 9 এর পর আমি যদি এখানে 6 বসাই মানে 96, তাহলে এটাও 4 দ্বারা বিভাজ্য হবে। একই রকমভাবে এবার 8 এর ঘরে চলে আসুন, 8 এর পর আমি যদি 0 বসাই তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য হচ্ছে। 8 এর পর যদি আমি 4 বসাই এটাও 4 দ্বারা বিভাজ্য হবে। 8 এর পর যদি আমি 8 বসাই তারপরেও এটা কি হবে, তারপরেও এটা 4 দ্বারা বিভাজ্য হবে। পরে আসুন, পরে 7-এ আসুন, 7-এ যদি দেখি 7-এর পর 2 বসান 7-এর ঘরে, তাহলে এটাও 4 দ্বারা বিভাজ্য হচ্ছে। 7-এর পর আমি যদি 6 বসাই এটাও 4 দ্বারা বিভাজ্য হবে। আর কি কিছু বসাতে পারবো? 7-এর পর 8, না তার তো বসানো যাবে না। 6 চলে আসুন, 6-এর পর 0 হলে কি হবে, 4 দ্বারা বিভাজ্য হবে। 6-এর পর যদি আমি 4 বসাই তাও 4 দ্বারা বিভাজ্য হবে। এই যে 6-এর পর 8 যদি বসাই এটাও কিন্তু 4 দ্বারা বিভাজ্য, 4 17 68, কিন্তু এটাকে কি আমরা নিতে পারবো? নিতে পারবো না, কেননা এই 6 মানে কি, 6 মানে হচ্ছে বি।
আর এই 8 মানে কি, 8 মানে হচ্ছে এখানে আপনাকে বলেই দিয়েছে যে বি এর ভ্যালুটা বেশি হবে, মানে এই ভ্যালুটা আপনার বেশি হবে, তাই 68কে আমরা নিতে পারবো না। চলুন পরের যদি দেখি, 5 বসান, 5-এর পর শূন্য তো হবে না, 2, আচ্ছা আর হচ্ছে না, চলে আসুন এবার 4-এ, 4-এর পর শূন্য একটা, আচ্ছা এখানে দেখুন 8 আর 8 ইকুয়াল হয়ে যাচ্ছে না, তো এই 8 আর 8কে বাদ দিয়ে দিন, ইকুয়াল তো হলে হবে না, 4-এর পর শূন্য, তারপর 4 আর 4 রয়েছে, এটা তো হচ্ছেই না, মানে ইকুয়াল হয়ে যাচ্ছে। 4-এর পর যদি আমি 8 বসাই, এখানে দেখুন এখানে তো 4-এর চেয়ে 8-এর যে ভ্যালুটা সেটা বেশি, এটাকেও বাদ দিয়ে দিন। পরে 3-এর ঘরে যদি যাই, 32 একটা পাবেন, আর তো পাওয়া যাবে না। 2-এর ঘরে যদি যাই তাহলে 20 একটা পাবেন, আর 1-এর ঘরে যদি যাই তাহলে 16 হচ্ছে, কিন্তু এই ভ্যালুটা তো কম হচ্ছে। তাহলে দেখুন টোটাল আমরা কতগুলো সংখ্যা পেলাম, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, টোটাল আমরা কতগুলো সংখ্যা পেলাম, টোটাল আমরা 12টা, মানে টোটাল আমরা 12টা সংখ্যা গঠন করতে পারবো। টোটাল আমরা কতগুলো পারবো, টোটাল আমরা 12টা সংখ্যা গঠন করতে পারবো। তাহলে এর আনসার কি 12 হবে? 12 তো অপশন সিতে দিয়ে রেখেছে, এর আনসার 12 হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে দেখুন এই যে ভ্যালুগুলো, এটা কিন্তু আমরা বি আর এ এর ভ্যালু বসিয়েছি, প্রত্যেকটাতে বি আর এ এর ভ্যালু বসিয়েছি। এবার এ বির ভ্যালুটা বসান, তাহলে এখানে কি হবে, এটা 9 2 হয়ে যাবে। একই রকমভাবে এই ভ্যালুটা যখন আমি বসাতে যাব, এই যে 80টা যখন আমি বসাতে যাব, তখন এর ভ্যালুটা কি হয়ে যাবে, যে 0880। এবার এটা দেখুন 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, এটা কিন্তু 4 অঙ্কের সংখ্যা হচ্ছে না, কিন্তু এখানে বলেই দিয়েছে 4 ডিজিট নাম্বার। তাহলে যতগুলো শূন্য রয়েছে শূন্যগুলোকে সব বাদ দিয়ে দিন, শূন্যগুলোকে বাদ দিয়ে দিন। তাহলে 12 থেকে 4 বাদ দিলে কত হয়, 12 থেকে 4 বাদ দিয়ে দিন, মানে হচ্ছে 8। টোটাল আপনি 8টা সংখ্যা পাবেন। এরকম কতগুলো সংখ্যা আপনি গঠন করতে পারবেন, টোটাল 8টা। তাহলে অঙ্কটা আরেকবার একটু দেখুন, যে একটি 4 অঙ্কের সংখ্যা এবি যা 4 দ্বারা বিভাজ্য এবং যেখানে এ লেস দ্যান বি, মানে বি এর ভ্যালু অবশ্যই বেশি হবে এর চেয়ে, সেখানে কতগুলো সংখ্যা আমি গঠন করতে পারবো, সেখানে মাত্র 8টা সংখ্যা আমি গঠন করতে পারবো। বলুন একটু টাফেস্ট অঙ্ক ছিল, বলুন বোঝা কি গেল? দেখুন একটু, প্রত্যেকে জানান। আর বোঝা না গেলে অবশ্যই সেটাও জানান। চলুন তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখলাম। ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার ক্লিয়ার। বাহ, স্যার আজকে কি আর কোনো ক্লাস হবে? সম্ভবত ভাস্কর স্যারের ক্লাস রয়েছে আপনাদের, তবে সিডিপি আর কি, সিডিপি যারা আপারে যারা আছেন। ঠিক আছে, চলুন সকলে লেফট করে যান।